মৌলিক সংস্কার না হলে স্বৈরাচার আবারও ফিরবে, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। জুলাই শিক্ষা ভুলে না যাওয়ার আহ্বান। নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাছে আসবে না, বললেন মির্জা ফখরুল। গুমের শিকার পরিবারের পুনর্বাসন করবে বিএনপি। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনলে ভবিষ্যতে চাপে পড়বে বিমান। শুল্ক নীতির আলোচনায় বিকল্প পথ খোঁজার পরামর্শ। ট্রেড ব্যালেন্সটা ডিফিসিয়েন্সি করতে চাচ্ছে, ডিফিসিয়েন্টটা কাভার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয়। তফসিল ঘোষণার পর ডাকসু নির্বাচন নিয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। দেশে 20% শিশুর জন্ম কম, ওজন নিয়ে 16% জন্ম নিচ্ছে নির্ধারিত সময়ের আগে। বাড়ছে শিশু মৃত্যু হার। লালমনিরহাটের ডালিয়া ব্যারেজের তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার ওপরে, বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত। এবং রাশিয়া 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রাশিয়া সহ জাপান, হাওয়াই ও তাইওয়ানে সুনামি সতর্কবার্তা জারি। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। জুলাইয়ের 36 দিনের প্রভাব কতটা গভীরে প্রথিত হয়েছে তার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শঙ্কা, গভীর থেকে সংস্কার না হলে দেশে ফের ফিরবে পলাতক স্বৈরাচার। তাই জুলাইয়ের শিক্ষা ভুলে না যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠান আয়োজন করে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন। গুড আফটারনুন। এতে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা। আমার ছেলের যে খুনি, সারা বিশ্ব, সারা মিডিয়া, সারা বাংলাদেশ এখনো সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। We also hope and expect that the judicial process will begin before the upcoming election so that at least we can find the path to justice that can finally start. অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। Bangladesh needs legal and institutional reforms, including to the security sector, so that this can never happen again. প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের শিক্ষা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। জুলাই পুনর্জন্মের মাস উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের শিক্ষা ভুলে যাওয়ার সব পথ বন্ধ করে দিতে হবে। এখনো সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না। আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান ও সুপারিশের জন্য সংস্থাটিকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। On behalf of the people of Bangladesh, I thank the United Nations. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলমান সংস্কারে জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকে বিএনপি ভয় পায় না বলে তিনি উল্লেখ করে বলেন, পিআর পদ্ধতি নির্বাচন মানুষ বোঝে না, তাই মানুষ যে নিয়ম বোঝে সেই নিয়মেই নির্বাচন করতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আজও কাঁদছে গুম হওয়া পিতার সন্তানরা। বাবা বেঁচে আছেন কি নেই সেই খবরটুকুই এখন শুধু তাদের জানার আগ্রহ। বাবাকে ফিরে পেতে সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বনানীর কামাল আতাদুর্গ মাঠ। মঙ্গলবার সকালে বনানীর মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আমি আমার মামার হত্যার বিচার চাই এবং যারা গুম হয়েছে তাদের সকলকে ফিরে পেতে চাই। সরকারের ওপর কোনো আশা আমাদের আর নাই, আমার ব্যক্তিগত আর নাই। এখন আমরা দলের প্রতি কাছে রাখতে পারি, যেহেতু আমার বাবা এই দল করেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সংস্কার জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই সংস্কার কোনো কাজে আসবে না। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে বিএনপি ভয় পায় না, বরং স্বাগত জানায়। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। আর লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করার আহ্বান জানান মির্জা ফখরুল। রাজনৈতিক চেতনা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক ঠেকাতে দেশটি থেকে 25টি বোয়িং কেনার যে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, এ বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ বিমান। এমনকি এই নিয়ে কোনো পরামর্শও হয়নি সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সাথে। বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে চাপে ফেলবে বিমানকে। তাই শুল্ক নীতির আলোচনায় বিকল্প পথ খোঁজার পরামর্শ তাদের। বিস্তারিত আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্টে। ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে টালমাটাল বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। 1 আগস্টের মধ্যে পারস্পরিক আলোচনায় চুক্তিতে পৌঁছানো না গেলে অতিরিক্ত 35% মার্কিন শুল্কের মুখে পড়বে ঢাকা। এ নিয়ে ওয়াশিংটন ও ঢাকার দর কষাকষি চললেও এখন পর্যন্ত আসেনি কোনো সুরাহা। তৃতীয় দফার বৈঠকের জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিবের নেতৃত্বে একটি দল ইতিমধ্যে নিউ ইয়র্কে অবস্থান করছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের মন জয়ে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এদিকে নতুন বিমান কেনার সিদ্ধান্ত কিছুই জানে না রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাহিদা ও সক্ষমতা যাচাই না করে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত চাপে ফেলবে বিমানকে। প্রথম বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আসলে আমরা বিমান কর্তৃপক্ষ আমরা অবগত নই, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, আর এটাই হচ্ছে সত্য, যেটা আমরা অবগত নই। সরকারের এমন সিদ্ধান্ত ট্রেড পলিটিক্স টুলস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, বিমান কেনার আগে রুট প্ল্যানিং ও আর্থিক লাভ ক্ষতির হিসেব করা প্রয়োজন। এটা একটা বাণিজ্যিক নেগোসিয়েশন টুলস হিসেবে গভর্নমেন্ট নিচ্ছে। কারণ বিমান যখন একটা এয়ারক্রাফট কিনবে, সে তার এয়ারক্রাফট কেনার আগে সে তার রুট চেক করবে, রুট লোড ফ্যাক্টর চেক করবে, রুট প্ল্যানিং করবে, তারপরে সেই এয়ারক্রাফট নেবে, কোন রুটে কোন এয়ারক্রাফট দেবে সেটা তারা দেখতে যাবে। বিমানের অতিরিক্ত এই বহর
সামলাতে প্রয়োজন হবে দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সাপোর্ট। অত্যন্ত ব্যয়বহুল এই খরচ দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ফেলতে পারে বিমানকে। কারণ এটা হয়তো 3 বিলিয়নের মতন খরচ করতে পারে, দাম পড়তে পারে। সেটা যদি আমরা পরে 5 বছর 6 বছর দেওয়ার চেষ্টা করি, তাহলে প্রতি বছর 250 বা 300 মিলিয়ন হতে পারে। আজকে যে ট্রেড ব্যালেন্সটা ডিফিসিয়েন্সি করতে চাচ্ছে, ডিফিসিয়েন্টটা কাভার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয়। মার্কিন শুল্ক নীতি সামঞ্জস্য করতে সরকার খরচ করতে যাচ্ছে $2.5 থেকে $3 বিলিয়ন। বিপুল পরিমাণে অর্থ কি পারবে মার্কিন শুল্ক নীতি ঠেকাতে, নাকি উল্টো বোঝা হয়ে দাঁড়াবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের? আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2টায় এ বৈঠক শুরু হয়। এর আগে এদিন বেলা 12:30 অনানুষ্ঠানিকভাবে একটি আলোচনা সভা হয়। বুধবার স্থানীয় সময় সকাল 9টায় আবার আলোচনা শুরু হবে। সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস ও ওয়াশিংটন ডিসি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে শুনানি শেষ। আজ স্টেট ডিফেন্সের বক্তব্য শুনবেন আদালত। বুধবার সকালে মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার সাবেক প্রক্টর শরীফুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এই মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আর রাষ্ট্রপক্ষের আশা, মামলায় অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তফসিল ঘোষণার পর ডাকসু নির্বাচন নিয়ে উৎফুল্ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলছে প্যানেল গোছানোর প্রস্তুতি। প্রার্থী হতে চান আলোচিত নেত্রী উমামা ফাতেমা। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সহিংসতার কোনো শঙ্কা নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের সক্রিয়তার দাবিও জানান তারা। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। 6 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার বিকেলে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ঢাবি প্রশাসন। তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে। এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা। প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানান আলোচিত নেত্রী উমামা ফাতেমা। প্রকার বাধা বিপত্তি ছাড়া, ইভেন একটা মানববন্ধন বা কোনো একটা নেগেটিভ কমেন্ট ছাড়াই যে তফসিলটা ঘোষণা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে পেরেছে, এই বিষয়ে আমরা সবাই খুবই পজিটিভ। যদি সুযোগটা পাই যে ডাকসু নির্বাচনে দাঁড়ানোর, আমার এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার ইচ্ছা আছে। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এবং একই সাথে কোনো ধরনের থ্রেটও নয় আসলে ডাকসু কেন্দ্রিক। এখানে যেটা করতে হবে যে বিশ্ববিদ্যালয় থেকে তার জায়গা থেকে খুবই তার ইচ্ছাশক্তি প্রবল থাকতে হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। পিছিয়ে নেই বামপন্থী সংগঠনগুলো। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে গড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ এ নির্বাচন নিয়ে বেশ আশাবাদী। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাসের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটার জন্য ডাকসু নির্বাচনটা তো খুবই জরুরি। আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে এই তফসিল ঘোষণার মাধ্যমে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনটা আয়োজন করে সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে একটা উদাহরণ সেট করতে পারে যে আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন কেমন হতে পারে এবং সেটার নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা সম্ভব হবে। এবারের নির্বাচন যেন সহিংসতা মুক্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই দাবি ছাত্র শিবিরের। আপাতত এই ধরনের কোনো আশঙ্কা দেখছি না, কারণ ডাকসু নির্বাচন নিয়ে যে কয়েকটি মিটিং হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, সেইগুলোতে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে দেখেছি যে তারা ইতিবাচক মতামত দিয়েছেন। এর বাইরেও যে সকল চ্যালেঞ্জগুলো ছিল আমরা ইতিমধ্যে বলেছি যে সেই
চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে, ফলে আমরা মনে করি যে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব। এমন উত্তেজনার মধ্যেও নিজেদের গুছিয়ে নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ছাত্রদল। নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রিক কার্যক্রম এবং হল সংসদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের কার্যক্রমগুলো করে দিচ্ছে। আমরা প্রত্যেকেই চাই যে এরকম ডাকসু হোক, যে ডাকসু শিক্ষার্থীদের কথা বলবে। সংশ্লিষ্টরা বলছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে দেশের গণতন্ত্রের জন্য নতুন মাইলফলক হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে শুরুতেই বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। বাম ছাত্রজোট আপত্তি তুলছে ভোট কেন্দ্র নিয়ে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি তাদের। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট হবে নিরপেক্ষ ও উৎসব মুখর, কেউ বিশেষ সুবিধা পাবে না। কাজী শাহেদের প্রতিবেদন। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শুরুতেই তফসিল নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে প্রধান দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। কিন্তু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি জামাতি প্রশাসন, মানে বিগত এই বর্তমানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর জামাতি একটা প্রশাসনের এক প্রকারের দখল হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত হয়েছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তাদের লেজর ভিত্তিক সংগঠনরা বিশ্ববিদ্যালয়ে ভিসি থেকে শুরু করে রাকসুর কোষাধ্যক্ষকে জিম্মি করে তারা এই তফসিলটা ঘোষণা করা হচ্ছে। এখানে সমস্যা আছে যে কি, এখানে আমাদের মেন্টালিটির একটু সমস্যা। মেন্টালিটির সমস্যা কি যে আমার পক্ষে যদি কোনো সিদ্ধান্ত না আসে সেটাকে আমরা দায় চাপানোর একটা মানে ইয়াদের টেন্ডেন্সিতে চলে গেছি। এখানে তাহলে ছাত্র শিবির একজন ছাত্র সংগঠন হয়ে একটা ছাত্র সংগঠনে কীভাবে ওখানে লিড করবে ওখানে বা নির্দেশনা দিতে পারে, এটা তো যে কেউ জানে। বাম ছাত্রজোটের নেতারা তফসিলকে স্বাগত জানালেও ভোট কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তাদের। রাকসুকে আমরা স্বাগত জানাই, রাকসুর তফসিলকে। তবে আমাদের এই যে বহুল আকাঙ্ক্ষিত রাকসু, সেটা কোনোভাবে যাতে কারচুপির মাধ্যমে বা অন্যান্য সন্ত্রাসের মাধ্যমে নষ্ট না হয় সেটাও আমরা চাই। দেখা যাচ্ছে যে ছাত্র শিবির যখন দাবি করলো লাস্ট পর্যন্ত যায় রাকসু নিয়ে, তখনই আর কি প্রশাসন রাকসুর তফসিল ঘোষণা করলো। একাডেমিক ভবনে যদি ভোট কেন্দ্র স্থাপন করা, সেক্ষেত্রে যে নিরপেক্ষতা, ভয়ভীতি প্রদর্শনের জায়গাটা থাকবে না। ছাত্রীদের হলে মব তৈরি করে হামলা, এবং সর্বশেষে আমরা দেখতে পাই আমাদের বাম জোটের ব্যানারে 27শে মে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী যে হামলাটা করে, এর দায়ভার আসলে প্রশাসন এড়াতে পারে না। রাকসু নির্বাচন উৎসবমুখর হবে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র উপদেষ্টা বলছেন সব প্রস্তুতি নিয়েই তফসিল দেয়া হয়েছে। সার্বিকভাবে নির্বাচনের প্রস্তুতি আছে জন্যই তফসিল ঘোষণা করা হয়েছে। কোনো অছাত্র তারা যেন প্রার্থিতা না পায়, এবং বৈধ প্রার্থী হতে হলে অবশ্যই তাকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। কোনো দল বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ দেয়া হবে না বলছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বসেছি, ছাত্র দলের সঙ্গে তো বটেই, এবং তারা নির্বাচনের ব্যাপারে পজিটিভ রয়েছে। আমি যতদূর জানি 1962 সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর 14টি নির্বাচন হয়েছে, সবশেষ ভোট হয় 1989 সালে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেশে 20% শিশু কম ওজন নিয়ে আর 16% জন্ম নিচ্ছে নির্ধারিত সময়ের আগে। এসব নবজাতক জন্ডিস, শ্বাসকষ্ট, ইনফেকশন সহ নানা সংকটে পড়ছে। বেড়ে যাচ্ছে জাতীয় শিশু মৃত্যুর হার। এই হার কমাতে সেভিং উইমেন অ্যান্ড প্রিম্যাচিউর বেবিজ প্রকল্প নিয়েছে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। ক্যাঙ্গারু মাদার, ফ্যামিলি সেন্টার কেয়ারের মতো তাদের এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নবজাতক মৃত্যুর হার কমানো সম্ভব বলে আশা করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। অপরিণত শিশু জন্মদানে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নাজুক, বিশ্বের 103টি দেশের মধ্যে প্রথম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে প্রতি বছর জন্ম নেয় 30 লাখের বেশি নবজাতক। এর মধ্যে অপরিণত অবস্থাতেই জন্ম নিচ্ছে 4,88,000-এরও বেশি, আর 20% শিশু জন্ম নিচ্ছে কম ওজন নিয়ে। জন্মগত এসব ত্রুটির কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছে মা, নবজাতক উভয়ই। কিডনি ফাংশন হলে লবণের পরিমাণটা বাড়তি, বা লবণেরটা একটু কমাইলে মনে করেন ইনফেকশনের পরিমাণটা আবার একটু বেড়ে যাচ্ছে। বাচ্চার ওজন কম,
শ্বাসকষ্ট। অপরিণত শিশুর জন্মের জন্য মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টি, গর্ভে একাধিক শিশু থাকা সহ নানা কারণ চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। এতে নবজাতকের শ্বাসকষ্ট, জন্ডিস, ফুসফুসের সংক্রমণ, রক্তশূন্যতা দেখা দিচ্ছে। প্রভাব পড়ছে জাতীয় শিশু মৃত্যু হারে। অপরিণত যেসব শিশু বেঁচে থাকছেন তারাও বড় হচ্ছেন মারাত্মক ঝুঁকি নিয়ে। এসব শিশুর সুস্থতার জন্য পরিবারের সেবার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিচ্ছেন কিছু সাধারণ ডিভাইস ব্যবহারের। 100টার ভিতরে 40টা বাচ্চা 1 ঘন্টার ভিতরে বুকের দুধ খাওয়ানো শুরু করে, আর 60টা বাচ্চা 1 ঘন্টার পরে বুকের দুধ খাওয়ানো শুরু করে। যে বাচ্চা প্রিম্যাচুর হয়ে গেল, ওই বাচ্চা যদি শ্বাসকষ্ট হয়, এখন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন যে ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে সিপ্যাপ নামে একটা ছোট মেশিন আছে, ওই মেশিন দিয়ে ওই বাচ্চাটাকে যেন তার চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। এর মাধ্যমে দেখা যায় যে তার সুস্থতার হারটা অনেক বেশি হয়। WHO রেকমেন্ড করছে হলো ফ্যামিলি সেন্টার্ড কেয়ার। তার মানে হলো এই মায়েরাই এনএইচসির ভিতরে ঢুকবে এবং মায়েরাই এই নবজাতকের সেবা ইনশিওর করবে। নবজাতকের মৃত্যু কমাতে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিপ্যাপ ডিভাইস ও ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে 1,65,000-এর বেশি গর্ভবতী নারীকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে এবং 87,000 যে নবজাতক যারা প্রিমেচিউর বার্থ হয়েছে তাদের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। আর 1,500-এর মতো স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে এই উদ্যোগ ছড়িয়ে দেয়া গেলে জাতীয় শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় 2,32,000 মানুষের চিকিৎসা সেবায় কর্মরত আছেন মাত্র 2 জন চিকিৎসক। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটিতে এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় সাধারণ রোগীরা রয়েছেন চরম ভোগান্তিতে। সহকর্মী সালে এলাহি কুটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটি এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমবিবিএস চিকিৎসকের 10টি পদের মধ্যে 2 জন ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার 4 জনের 2 জন কর্মরত আছেন। অ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন থাকলেও বন্ধ রয়েছে এগুলোর ব্যবহার। গাইনি, সার্জারি, আরএমও সহ 8টি এমবিবিএস চিকিৎসকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। অন্যদিকে 4 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদের মধ্যে 2টি পদ শূন্য রয়েছে। অথচ প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের 600 থেকে 700 রোগী। বাচ্চারা নিয়ে আসছিলাম ডাক্তার দেখাইতে, এখন তো ওষুধ এখান থেকে পাইছি না, বাইরে থেকে কিনে নিতে দিব। ওষুধ নাই, কোনো ডাক্তার নাই, সিলিপেকার লাগাই বাইরে থেকে কিনে আনে, কোনো ওষুধ নাই। অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই, ডাক্তার নাই, কোনো সুযোগ সুবিধা কিছু পাই না। গরিবে কিতা পাইল। হাসপাতালে ট্যাঙ্কির ময়লা পানি ছুটছে রাস্তার মধ্যে বন্ধ করে। ডাক্তার সংকটের কারণে রোগীদের সঠিক চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে না বলে জানান মেডিকেল অফিসার। লোকবল সংকট, স্পেশালি ডাক্তার সংকট থাকার কারণে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে হিমশিম খাওয়া লাগতেছে। আমাদের এক্স-রে মেশিন আছে কিন্তু আমাদের এক্স-রে টেকনিশিয়ান নেই। ইসিজি মেশিনটা বর্তমানে নষ্ট আছে, আমাদের ঠিক করানোতে দেওয়া হয়েছে। নার্স ডক্টর কম থাকায় আমাদের সেবায় কিছুটা ব্যাঘ্ন ঘটে। ডাক্তার ও মেডিকেল অফিসারের সংকট সহ অবকাঠামোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই বিল্ডিং এর ব্যাপারে এবং আমাদের যে জনবল সংকট আছে সে ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, চিঠি লিখে জানিয়েছি। আর জেলা সিভিল সার্জন জানান ডাক্তার সংকট সহ বিদ্যমান সমস্যা অচিরেই সমাধানের চেষ্টা চলছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের যে সংকট আছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশা করি যে আমাদের এই সমস্যাটা সমাধান খুব শিগগিরই করে দিবেন। রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি শুধুমাত্র অবহেলার চিত্র নয়, এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার নগ্ন বাস্তবতা। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বিপর্যয় ঘটবে বলে মত সচেতন মহলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতিবান্ধার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পানি বিপদসীমার উপরে ওঠে। প্রবল স্রোতে ধরুনি এলাকার একটি বাঁধ ভেঙে আশপাশের লোকালয়ে পানি ঢুকে পড়েছে। স্থানীয়দের মতে দুপুরের পর থেকে পানি বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা দ্রুত গতিতে লোকালয়ে প্রবেশ করে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা স্থিতিশীল থাকতে পারে এবং এরপর ধীরে ধীরে পানি কমে আসবে। টাঙ্গাইলে পুকুর খনন ও ঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, ঘাট নির্মাণ করা হয়েছে তা কোনো কাজে আসবে না, ফলে লাখ লাখ টাকা অপচয়ের শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। আমরা যুক্ত হচ্ছি। অভিজিৎ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অভিজিৎ, নির্মাণ কাজের কি অবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন এই অনিয়মকে নিয়ে? জি অতসী, আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পুকুর রয়েছে, যেটি আসলে স্থানীয়রা পুকুর বলছেন না, বলছেন যে এটি একটি গর্ত। সেই গর্তর ভিতরে এলজিডি কর্তৃপক্ষ একটি ঘাটলা নির্মাণ করেছেন এবং এটি প্রায় ৮ লাখ টাকার উপরে এই ঘাটলা নির্মাণ হয়েছে এবং স্থানীয়রা বলছেন যে এই ঘাটলা নির্মাণে সর্বোচ্চ হয়তো ৩ থেকে ২.৫ লাখ টাকার মধ্যে এটি ব্যয় হওয়ার কথা। কিন্তু এইখানে এই যে লাখ লাখ টাকার প্রকল্প এটি পুরোটাই গচ্ছা গিয়েছে এবং স্থানীয়রা বলছেন যে ৯/৬ প্রকল্পের একটি উদাহরণ। এবং শুধু যে এই ঘাটাইল উপজেলার এই যে ঘাটলা নির্মাণ এটি নয়, জেলায় প্রত্যেকটি উপজেলাতে যে ঘাটলা নির্মাণ করা হয়েছে, যে সারা দেশের পুকুর খাল খনন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেই পুকুরের যে ঘাটলা নির্মাণ সেটি আসলে কোনো কাজে আসে না। টাঙ্গাইলের অধিকাংশ জায়গাতে যে ঘাটলা নির্মাণ হয়েছে, স্থানীয়রা বলছেন যে এটি হচ্ছে অর্থের অপচয়ের জন্য এই ঘাটলাগুলো নির্মাণ হয়েছে এবং এলজিডি কর্তৃপক্ষ বলছেন, আমি কথা বলেছিলাম ঘাটাইলের যিনি উপজেলা এলজিডি কর্মকর্তা রয়েছেন, তিনি বলছেন যে এই যে ঘাটলা নির্মাণ হয়েছে এটি হচ্ছে প্রয়োজনের তাগিদেই তারা করেছেন এবং যারা স্থানীয় সংসদ সদস্য ছিলেন তাদের সুপারিশের মাধ্যমে এই ঘাটলাগুলো নির্মাণ করা হয়েছে এবং স্থানীয় বলছেন যে তারা যেহেতু সরকারিভাবে এই ঘাটলা নির্মাণ হয়েছে, তারা আসলে সেই ঘাটলা নির্মাণের সময় তারা কোনো ধরনের কথা বলেননি এবং ঠিকাদার যারা রয়েছেন তারা তাদের ইচ্ছা মতো তারা কাজ করে সেখান থেকে চলে গিয়েছেন এবং অধিকাংশ জায়গাতে দেখা গেছে যে এই ঘাটলার ১০ লাখ টাকার উপরেও ঘাটলা নির্মাণ হয়েছে। সম্প্রতি গোপালপুর উপজেলার মোহনপুরে একটি ঘাটলা নির্মাণ করার সময় যখন ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, সেই মুহূর্তে সেই ঢালাই সম্পূর্ণ ভেঙে পুকুরে পড়ে গিয়েছিল এবং পরবর্তীতে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান সেটিকে অপসারণ করেছে এবং কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু এই পুকুর পাড়ের মাটি সেটি নরম, সে কারণে এই ঢালাইয়ের যে কাজ সেটি ভেঙে পড়েছে। এই ছিল টাঙ্গাইলের এই ঘাটলা নির্মাণ নিয়ে আমার কাছে সর্বশেষ। অতসী।